আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আবারও শুভেচ্ছা, স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। সুধী দর্শক, এই অনুষ্ঠানটি আমরা নিয়মিত ইউটিউবে আপলোড করে থাকি এবং সেখান থেকে ফেসবুকেও লিংক করা হয়। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে কোথায় আপনারা এই আমাদের প্রোগ্রামটা দেখতে পাবেন। আপনারা যদি গুগলে যান, গুগলে যাওয়ার পরে আপনারা টাইপ করুন ইউটিউবে যাওয়ার পরে আপনারা টাইপ করুন আইন অধিকার উইথ MQ হাসান এবং আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমি এখন দেখাই দিচ্ছি যে আমাদের ইউটিউবে যে চ্যানেলটা আছে মোহাম্মদ কামরুল হাসান হিসাবে, এখানে দেখেন যে সব প্রত্যেকটা প্রোগ্রামই এখানে আপলোড করা আছে। এটা আপনারা কেউ যদি মিস করে থাকেন আজকে, তাহলে আপনারা এটা দেখতে পাবেন। এবং আমরা সাধারণত মানডে টুইসডের ভিতরে আজকের প্রোগ্রামটা ইনশাল্লাহ আমরা আপলোড করব। এবং অবশ্যই ধন্যবাদ এনটিভির ম্যানেজমেন্টকে, আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন এই প্রোগ্রামটা আপলোড করার জন্যে। এটাই হচ্ছে ইউটিউবে এই সমস্ত প্রোগ্রামগুলো এখানে আছে, আপনারা ইউটিউবে যে এটা দেখতে পাবেন। আর একটা ফেসবুকে এটা লিঙ্ক করা হয়, এটা আপনারা দেখতে পাবেন। এখানে আছে যে আইন অধিকার উইথ MQ হাসান সলিসিটার্স, আমার যে ফেসবুক আছে MQ হাসান হিসাবে কিংবা মোহাম্মদ কামরুল হাসান হিসাবে, এখানে কিন্তু এই প্রোগ্রামটা আপনারা ফেসবুকে আপনারা দেখতে পাবেন। এটাও আপনারা লিঙ্ক করতে পারবেন। এবার ধন্যবাদ সুধী দর্শক। এখন আমি কিছু ইমেলের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা রয়ে গেছে যে একটি কোশ্চেন এসেছে যে একজন স্টুডেন্ট হিসাবে এসেছিল, আসার পরে উনি ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করে উনি স্পাউস হিসাবে সুইচ ওভার করেন। তো এখন স্পাউস হিসাবে সুইচ ওভার করার পরে এখন দেখা যাচ্ছে যে ওনাদের ভিতরে একটু প্রবলেম যাচ্ছে রিলেশনশিপে। তো উনি SCCA করছিলেন, পার্ট অফ দ্য SCCA করেছেন, বাদবাকিটা উনি কমপ্লিট করতে চান। এখন উনি বলছেন যে যদি আমার হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক না থাকে তাহলে কি আমি স্টুডেন্ট ভিসায় সুইচ ওভার করতে পারবো কিনা ফ্রম স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন। এই ক্ষেত্রে আনসারটা হবে নো। এখানে আপনারা দেখবেন 245 ZXB 245 রুলস 245 ZXB তে এখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে স্পাউসরা স্টুডেন্ট হিসাবে সুইচ ওভার করতে পারবে না। এরপরে আরেকটি কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে যে এটা আগেও কয়েকবার এসেছে যে কেউ যদি টোটাল 10 ইয়ার্সের ভিতরে যদি 8 ইয়ার্স যদি কেউ বিভিন্ন ক্যাটাগরিতে থাকে, লাইক স্টুডেন্ট হিসাবে ছিলেন, পরে 2 বছর দেখা গেল যে উনি ইউ ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে থাকলেন, ওনার এখন 10 ইয়ার্স হয়ে গেছেন, তখন উনি কি an application for indefinite leave to remain in UK under paragraph 276B on the basis of continuous 10 years lawful residence হিসাবে কি উনি অ্যাপ্লিকেশন করলে কি সাকসেসফুল হবে কি না। রুলসে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ইউ ডিপেন্ডেন্ট হিসাবে 10 ইয়ার্সের ভিতরে কাউন্ট হবে না, কিন্তু যদি অন্যান্য সার্কামস্টেন্সেস ঠিক থাকে তাহলে কিন্তু দে মাস্ট ইউজ দেয়ার ডিসক্রিশন। আমি এই ধরনের একটা ম্যাটার করেছিলাম, দেখা যাচ্ছে যে 8 ইয়ার্স ছিল স্টুডেন্ট হিসাবে, পরবর্তী ইউ ডিপেন্ডেন্ট হয়ে গেছে, 10 ইয়ার্স হয়ে গেছে, অ্যাপ্লিকেশন করেছিলাম এক্সপ্লেনিং এভরিথিং, এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু রুলসে বলা হচ্ছে যে এটা যোগ হবে না, অ্যাড হবে না, কিন্তু আবার বলা হচ্ছে যে এটা ডিসক্রিশন, যদি অন্যান্য সার্কামস্টেন্স যদি স্যাটিসফাই করে অন্য রিকোয়ারমেন্টসগুলো তাহলে এইটে কোনো প্রবলেম হওয়ার কথা না, এটা সাকসেসফুল হবে। এটা আরেকটা ইমেল এসেছে, সেটা হচ্ছে যে আইসা কি মেনটেন্যান্স ফান্ড হিসাবে Tier 4 স্টুডেন্টের ক্ষেত্রে কি দেখানো সম্ভব কি না। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে যদি স্টক যদি ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যাকাউন্ট ডাজ মিট দ্য ডেফিনিশন অফ এ সেভিংস অ্যাকাউন্ট, যদি এটা এক্সেস থাকে তাহলে সেটা দেখানো সম্ভব। আইসার ক্ষেত্রে এইভাবে আসছে। এই ছিল মোটামুটি
ইমেল। এখন আমি আসলে কল নেব। আমি জানি অসংখ্য অসংখ্য কলাররা লাইনে আছেন, তো আমি কিছু কল নিয়ে নেব এই পর্বে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেনটা করুন ভাই। বেসিক্যালি আমি দুইটা জিনিস জানতে চাচ্ছি। প্রথমত, আমি স্টুডেন্ট আছি, আমার এই মাসে ভিসা শেষ হয়ে যাচ্ছে এবং আমার 10 বছর হচ্ছে 9 মাস বাকি থাকে। আপনি যদি আমাকে সাজেস্ট করেন যে কোন পার্টে গেলে যে আমার জন্য ইজি হয় 9 মান্থ কভার করতে। এবং আমার ফ্যামিলি আছে এখানে, তারা আমার ডিপেন্ডেন্ট। এবং আমি একজন লয়ার কাছে গেছিলাম, সে আমাকে বলছে যে এফএলআর ও এফপিতে অ্যাপ্লাই করতে। সেটা করলে কতটুকু ফলপ্রসূ হবে। এবং রিসেন্টলি আমি কিছু আপডেট পাইছি যে যেখানে এফএলআর ও এফপিতে আপিল দেয় না, সেক্ষেত্রে আমার করণীয় কি হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। এটা একটা কমন কোশ্চেন, সবাই জিজ্ঞেস করে যে একদম 10 ইয়ার্সের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি, কিন্তু 10 ইয়ার্সে আমি যেতে পারছি না, এই মুহূর্তে আমি কিভাবে করা যায়। আসলে 6th of এপ্রিলের আগে সিচুয়েশন ছিল ডিফারেন্ট, আর 6th of এপ্রিলের পরের সিচুয়েশনটা ডিফারেন্ট। আপনারা জানেন যে 17টা অ্যাপিল রাইটকে রিডিউস করে মাত্র 4টে অ্যাপিল রাইট আনা হয়েছে। তো এই ক্ষেত্রে যে আবার সেকশন 94 ইন্ট্রোডিউস করা হচ্ছে, বলা হচ্ছে যে যদি কোনো হিউম্যান রাইটস ক্লেম যদি ম্যানিফেস্টলি আনফাউন্ডেড হয় এবং যদি সার্টিফাইড করে দেয়, তাহলে কিন্তু অ্যাপিল রাইট দেয়া হবে না। অতএব একেবারে যে অ্যাপিল রাইট দেয়া হবে না তা না। আপনার সিচুয়েশনে আপনার ফর্ম ঠিক আছে, আপনার যে লয়ার উনি রাইটলি অ্যাডভাইস করেছেন, আপনার জন্য অপশন হচ্ছে যে প্রথম অপশন যদি স্টুডেন্ট থাকেন, স্টুডেন্ট যদি এক্সটেনশন করতে পারেন, দ্যাট ইজ দ্য ফার্স্ট অপশন। অথবা টিয়ার 2-তে যদি যেতে পারেন, দিস ইজ অ্যানাদার অপশন। আর থার্ড অপশন যেটা আসবে, যদি অন্য কোনো ওই দুটাতে না পারেন, তখন আপনি আসতে পারেন যে এফএলআর এফপির মাধ্যমে আপনার প্রাইভেট ফ্যামিলি লাইফের উপরে বেস করে একটা ভালো স্টেটমেন্ট তৈরি করতে হবে, ভালো একটা কভার লেটার দিতে হবে, অল সাপোর্টিং এভিডেন্স দিতে হবে, এবং বাচ্চা যদি থাকে তারা স্কুলে যাচ্ছে, এগুলো দিয়ে একটা ভালো একটা অ্যাপ্লিকেশন, কভার লেটার এবং স্টেটমেন্ট এগুলো দিয়ে যদি করেন, তাহলে দেয়ার ইজ এ চান্স আপনি অ্যাপিল রাইট পেলেও পেতে পারেন। এই ক্ষেত্রে অপশন হচ্ছে 9 মান্থ কিভাবে নেওয়া যায়। এখন অ্যাপ্লিকেশন করলেন, এটা কিন্তু খুব কুইকলি ডিসিশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনি বায়োমেট্রিক যদি আপনি মিস করেন তাহলে কিন্তু ওরা ইনভ্যালিড করে পাঠিয়ে দিতে পারে। আগের মতো কিন্তু নাই যে প্রথমটা পেলাম হয়তো দিলাম না, কিন্তু আপনি যদি না দেন সেক্ষেত্রে রিস্ক থেকে যাচ্ছে, কিন্তু অনেক অ্যাপ্লিকেশন ওরা ইনভ্যালিড করে দিচ্ছে। তো যে কারণে যখন অ্যাপ্লিকেশনটা ধরবে তখনই কিন্তু কুইকলি ডিসিশন নেবে, এবং ডিসিশনটা কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি এবং অ্যাপিল রাইট সম্ভাবনাও কম। তখন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ আপনাকে দিবে। তখন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ যে খুব বেশি দিন আপনি নিতে পারবেন তাও কিন্তু না। কিন্তু অ্যাপিল রাইট যদি দেয় তাহলে কিন্তু আপনি ড্র্যাগ করে 10 ইয়ার্স আপনার হয়ে যাবে, তখন আপনি অ্যাপিলটা উইথড্র করে আপনি 10 ইয়ার্সের অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন আপনার জন্যে। আর যখন আপনি আর তখন আপনার ওয়াইফ যদি 18,000 যদি মিট করতে পারেন এফএলআর এম অর এফএলআর এফপি, আবার আপনার ওয়াইফ বাচ্চার জন্য হবে। তো এই 9 মান্থে এফএলআর এফপি এই প্রসেসের ভিতরে ছাড়া আর কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। আর যেটা বললাম টিয়ার 4-এ যদি আবার ফার্দার এক্সটেনশন, ও টিয়ার 2 জেনারেলে যদি আপনি আবার সুইচ আবার করতে পারেন। ধন্যবাদ আপনার কোশ্চেন জন্য। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি স্টুডেন্ট। আমি এসেছিলাম 2009-এ অক্টোবরে। জি। তারপর আমি এখন স্টুডেন্ট আছি। মাঝখানে আমি ভিসা এক্সটেনশন করাইছি, ধরেন মানে আমার কলেজ চলে গেছে, তারপর ট্রেসে যাওয়ার ছিল, তো আমি আমাকে আপিল লিস্ট রিফিউজ করছিল, আপিল পাইছি, ওরাল হেয়ারিং করছি। এখন আমি প্রত্যেক কলেজ থেকে আমি পাস নিচ্ছি, নেওয়ার পর আমি অনেক ইন্টারভিউ নিচ্ছি, তারপর আমার ভিসা 4-5 মাস পর আসবে। এখন আমি আমার নেক্সট ভিসা আছে অক্টোবর পর্যন্ত আছে, অক্টোবর 31 তারিখ পর্যন্ত। আমি দেশে যাইতে এখন যদি জুলাইতে দেশে যাই, দেশ থেকে আসতে কোনো প্রবলেম হবে কিনা? আপনার কলেজ ঠিক আছে তো? জি, কলেজ ঠিক আছে। কলেজ থেকে আপনি তখন তো হলিডে থাকবে, হলিডের ভিতরে যাচ্ছেন, তারপরে একটা চিঠি নিয়ে যান যে কনফার্ম দ্যাট হি ইজ আওয়ার স্টুডেন্ট, তার অ্যাটেন্ডেন্স ভালো আছে ইত্যাদি ইত্যাদি, এবং সে হলিডেতে যাচ্ছে, এভাবে একটা চিঠি নিয়ে যান। কারণ কি আসার সময় ওরা জাস্ট নর্মাল এখন সবাইকে ইনকোয়ারি করে, ইভেন যারা সেটেল হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে যে কীভাবে পার্মানেন্ট রেসিডেন্টটা পেলো। আবার স্টুডেন্ট হলে তো জিজ্ঞেস করবে তোমার কলেজ ঠিক আছে কিনা, কিংবা
আপনার সিস্টেমে দিয়ে দেখবে। তো দু একটা কোশ্চেন জিজ্ঞেস করে যদি দেখে যে না আপনার কলেজ ঠিক আছে কিংবা আপনি আনসার দিতে পারছেন, তাহলে আর বেশি ঝামেলা করবে না, আপনাকে এক্সেস দিয়ে দেবে। আমার তো বিচার 2 মাস থাকবে, প্রবলেম হবে? এখন 2 মাস থাকলেও আপনাকে ইন করতে দেওয়ার কথা, সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। তো এই 2 মাস থাকতে আপনি যাবেন কিনা, যদি আর্জেন্ট কিছু না হয় এবং সময়টাও বেশি ভালো না, আপনি দেখেন যদি অ্যাভয়েড করা যায়, দ্যাট উইল বি দ্য ওয়াইজ। কিন্তু লফুলি আপনার যদি ভিসা থাকে 2 মাসের, তাহলে আপনাকে এক্সেস দেয়া হবে, এটাই রুলসে বলে। ঠিক আছে ভাই? আরেকটা জিনিস ভাইয়া, এই যে অনলাইন ডিগ্রি করে কি আমি থার্ড দেওয়া যাবে? যে টিয়ার অনলাইন ডিগ্রি আছে না, এটা করে কি থার্ড দেওয়া যাবে? এখন অনলাইন পার্ট টাইম কিংবা এইগুলো ডিস্টেন্স লার্নিং, এইগুলো কিন্তু সার্টিফিকেটে লেখা থাকে না। ওখানে লেখা থাকবে যে গ্রাজুয়েশন কিংবা এটা লেখা থাকবে। জি, আপনি সার্টিফিকেটটা দেখেন, ওখানে কিন্তু লেখা থাকবে না যে অনলাইনে আপনি কোর্সটা করছেন কিনা, পার্ট টাইম করছেন কিনা, অনলাইন না কিংবা কিছু লেখা নেই। ওখানে থাকবে যে আপনার যে এটা ডিগ্রি লেভেল কিনা কিংবা কি কি কোর্স করছেন, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন। এবং ওরা তো সেটা দেখে তো আপনি টিয়ার 2 তে যেতে পারবেন। গ্রাজুয়েশন হলে তো আপনি যেতে পারবেন। ঠিক আছে ভাই? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। সরি, আমি কি লয়ার সাহেবের সাথে কথা জি, বলছি? ওয়ালাইকুম আসসালাম। আপনি কথা বলছেন স্টুডিও থেকে, এবং আমি এমকিউ হাসান, আমি একজন সলিসিটার অফ এমকিউ হাসান সলিসিটার। জি বলুন ভাইয়া। জি, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার ওয়ালাইকুম 3টা আসসালাম। প্রশ্ন ছিল ভাইয়া। জি। হয়তো আমার মতন আরো অনেকে এই ধরনের সমস্যা আছে। তো আমি একটা কোম্পানির ডাইরেক্টর ছিলাম গত 2 বছর। জি। আমার কোম্পানিটা ডিসলভ হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি বিএটি রেজিস্টার ছিলাম, আমি কি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আর 2 নম্বর হচ্ছে, আমি কোম্পানি ট্যাক্স রিটার্ন আমি সাবমিট করিনি, বিকজ আমার বিজনেসটা খুবই কোয়াইট ছিল, মানে বলার মতন না। তো যার জন্য আমি সাবমিট করতে পারিনি কোম্পানি ট্যাক্স রিটার্ন। তো আমি আপনার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে, আমি বর্তমানে আপনার একটা সেলফ এমপ্লয়েড এগেইন, আমি টেইলারিং এর জব করি। তো এখন আমি আমার ওয়াইফকে, এই যে কোম্পানি ডিসলভ হয়ে গেছে, প্রিভিয়াসলি আমি ডাইরেক্টর ছিলাম, এ থেকে আমি আমার ওয়াইফকে আনতে কোনো অসুবিধা হবে কিনা দেশ থেকে? এখন আমি একটা কোশ্চেন বলি। আপনি অ্যাকাউন্টস কোম্পানির অ্যাকাউন্টস তো প্রত্যেক বছরে তো জমা দিতে হবে। আপনার লস হলে তো কোনো সমস্যা নাই, লস তো হতে পারে বিজনেসে। তা এটা দেয়া হয়নি কেন আমি জানি না। আপনার কোনো অ্যাকাউন্টেন্ট ছিল কিনা, আপনাকে অ্যাডভাইস করেছে কিনা? আপনার তো এটা দেওয়া উচিত ছিল। কোম্পানিটা ডিসলভ হয়ে গেছে, এখন তো আমি এটা সাবমিট করতে আপনার অনেক ঝামেলা হচ্ছে। 2-3টা অ্যাকাউন্টের কাছে গিয়েছিলাম, ওরা বললো যে ডিসলভ হয়ে গেছে, দ্যাট মিন্স ইজ এন্ড, ইজ ফিনিশ। এখন আমি, ঠিক আছে। আর একটা জিনিস আমাকে বলেন, এখানে তো কোনো ট্যাক্স ফাঁকির কোনো ব্যাপার নাই না? ট্যাক্স ফাঁকি বলতে কি, আমি তো আমার সেলফ অ্যাসেসমেন্টে আমি দেখেছি যে আমার ইনকাম, কোম্পানির থেকে আমি ইনকাম পাইছি আপনার 12,000 পাউন্ড আপনার। তাহলে আপনার পার্সোনাল অ্যালাউন্স ছিল আগে বোধহয় 9,600 না কত, এখন তো 10,000 করেছে। অ্যাটলিস্ট তো আপনার 1,000 পাউন্ডের তো ট্যাক্স দেওয়ার কথা। তো যাই হোক, যেটা গুড ক্যারেক্টার ব্যাপারে আসলে অনেক চেঞ্জ আসছে। তার ভিতরে একটা জিনিস আছে যে যদি কেউ আপনার ট্যাক্স ফাঁকি দেয়, এটা যদি ধরা পড়ে, তাহলে কিন্তু এটা ব্যাড ক্যারেক্টারের ভিতরে পড়বে। তা আপনি তো এখনো কোনো কিছু ধরা পড়েন নাই, আপনার এগুলো হয়ে আছে। ঠিক আছে, ওই 10,000 টাকা আমার সামান্য ট্যাক্স আসছে, তো ওইটা তো আমি আগামী বছর দেব, বুঝছেন? তাহলে ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমার যে কোম্পানি ডিসলভ হয়ে গেছে, আমি কোম্পানি ডিসলভ হয়ে গেলে এইটা কোনো ব্যাড ক্যারেক্টারের ভিতরে পড়ে না। ব্যাড ক্যারেক্টারের ভিতরে পড়ে, ব্যাড ক্যারেক্টারের ভিতরে পড়ে সে আপনি একটা রেস্টুরেন্ট চালাচ্ছেন, ওখানে যদি কেউ ধরা পড়ে এবং যদি আপনি সিভিল জাজমেন্ট পান, আপনার সিভিল পেনাল্টি হয়, দেন আপনার ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, এটা ব্যাড ক্যারেক্টারের ভিতরে পড়বে। আপনি যদি ট্যাক্স ফাঁকি দেন, এটা ব্যাড ক্যারেক্টারের ভিতরে পড়বে। আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্স করেন, এটা ব্যাড ক্যারেক্টারের ভিতরে পড়বে। আপনি যদি আপনার ফোনে আছেন, মোবাইল ফোনে ড্রাইভিং করছেন, ধরা পড়লেন, ফাইন হলেন, এটা ব্যাড ক্যারেক্টারের ভিতরে পড়বে। আপনি ড্রিঙ্কিং ড্রাইভিং করছেন, এটা ব্যাড ক্যারেক্টারের ভিতরে পড়বে। এইগুলো হলে হচ্ছে প্রবলেম। কিন্তু কোম্পানি ডিজার্ভ করলে আমি এখানে কোথাও দেখি নাই। ঠিক আছে ভাই? কিন্তু আমি যে কিন্তু ভাইয়া, আমি যে আপনার ওই যে কোম্পানির ট্যাক্স রিটার্নটা দেই না, এটা কি ইলিগ্যাল না লিগ্যাল আপনার? ট্যাক্স রিটার্নটা আমি যেটা মনে করি,
প্রত্যেক বছরে যদি আপনার ডিউ হয় কোম্পানির, ইউ মাস্ট রিটার্ন ট্যাক্স। এখন আসলে যারা অ্যাকাউন্টেন্ট দে নো বেটার দেন মি, সত্যি কথা বলতে। কিন্তু আমি একটা প্র্যাকটিস চালাই, আমার অ্যাকাউন্ট সাবমিট করতে হয়, কিন্তু এটা প্রত্যেক বছর আমাকে প্রফিট হোক বা না হোক, যাই হোক না কেন, এটা করতেই হবে। আমার একজন অ্যাকাউন্টেন্ট আছে, সে করে। জি জি ভাই, আমি করতে চেয়েছিলাম কিন্তু অ্যাকাউন্টেন্ট বললো যে এটা কোম্পানি ডিজলভ হয়ে গেছে এন্ড ইজ তাহলে ঠিক আছে, কারণ আমি অ্যাকাউন্টেন্টের অ্যাডভাইসকে আমি বেশি ইম্পর্টেন্স দেবো, কারণ অ্যাকাউন্টসের ব্যাপারে উনি আমার থেকে ভালো জানবেন। ঠিক আছে ভাইয়া? শুধু দর্শক, এখন আমাদের এই পর্বটা এখন শেষ হয়ে গেল, এরপরে আরেকটি পর্ব থাকবে। আমরা এখন কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি, এসে আবারও দেখা হবে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার।